আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি লেদার অ্যান্ড ফুটওয়্যার টকে। আমার এখনকার অতিথি জনাব আকমল হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি লিমিটেড। আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি ব্যাংক সেক্টর থেকে, যাতে আমাদের লেদার এবং ফুটওয়্যার সেক্টরের সাথে কিভাবে ব্যাংকিং সেক্টর কোলাবোরেট করা যায় বা কোন কোন প্রোডাক্ট নিয়ে তারা আমাদের জন্য বসে আছেন সেই বিষয়ে জনাব আকমল সাহেব আমাদেরকে ধারণা দিতে পারেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনি জানেন মানে আমাদের অনেক অনেক নতুন এন্টারপ্রেনার যারা সেক্টরে ঢুকছে, যাদের হয়তো অনেকেরই ক্যাপিটাল একটা ইস্যুস। সো ব্যাংক কিভাবে সাপোর্ট করতে পারে আপনি যদি সহজভাবে বলেন, কারণ অনেকে কিন্তু ব্যাংকে যেতে চায় না, লোন নিতে চায় না। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ব্যাংক ইজ এ বিজনেস, গিভ অ্যান্ড টেক। আমরা পাবলিক মানি রাখি এবং এই মানিকেই বিজনেসের কাজে ব্যবহার করে একটা বিজনেসকে ডেভেলপ করে সেখান থেকে প্রফিট করে পাবলিককে টাকাটা উইথ প্রফিট আবার ফেরত দেওয়া হচ্ছে ব্যাংকের কাজ। এবং আমরা বলি যে ব্যাংকার্স আর দ্য ট্রাস্টেড পারসন। এখানে ইন কান্ট্রি লাইক বাংলাদেশ, এখানে কিছু অবস্ট্রাকলস বা কিছু টার্মোয়েল, কিছু ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি, এইগুলোর প্রয়োজন আছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। ডেফিনেটলি আমরা এই ব্যাংকিং ছিল বলেই ইন্ডাস্ট্রির কথা বলতে পারছি। কান্ট্রি বাংলাদেশ অ্যাবাউট 52 ইয়ার্স কান্ট্রি। এই যে ফেয়ার দেখে বুঝছেন বা আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি দেখে বুঝেন, বা আমরা যদি আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের পজিশন দেখি, আমরা আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ার $92 বিলিয়ন ইম্পোর্ট করেছি। বাট এক্সপোর্ট সেই তুলনায় কম, গ্রোথও ওইভাবে একটু কম। এক্সপোর্ট করেছি আমরা $60 বিলিয়ন। এখানে ডেফিসিট আমাদের অ্যাবাউট $32 বিলিয়ন। তো ডেফিনেটলি কান্ট্রিকে ডেভেলপ করতে হলে এক্সপোর্ট বেশি হতে হবে ইম্পোর্টের চেয়ে। এক্সপোর্ট বেশি ইম্পোর্টের চেয়ে হতে গেলে এক্সপোর্টারকে অবশ্যই সাপোর্ট করতে হবে। এবং আমি ফেয়ারে ঘুরেই দেখলাম যে অনেক প্রোডাক্টস এখানে আছে যেটা অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশে করতে পারি, কিন্তু আমরা সেটা ইম্পোর্ট করছি। এই জায়গাগুলোতে আমাদেরকে ফোকাস দিতে হবে। আপনারা যারা আছেন বা এখানে যারা অর্গানাইজার আছে, তাদেরকেও এই জিনিসগুলো গভর্নমেন্টের কাছে, রেগুলেটরের কাছে তুলে ধরতে হবে। ইয়েস উই ক্যান। ইভেন আমরা এই আমাদের যদি রিজার্ভ বা ট্রেড গ্যাপ যেটা বলি, সেগুলো যদি আমরা ক্যালকুলেট করি, আসলে আমরা সেখান থেকে একটা চিত্র পাই। আমরা জানি যে রিজার্ভ আমরা বলছি $22 বিলিয়ন এরকম বলছি, বা বিফোর কোভিড আমরা বলেছিলাম যে $48 বিলিয়ন। রিজার্ভটা কেমনে হয় এটা মানুষ জানা উচিত, এবং এইখান থেকে অ্যাকচুয়ালি আমরা ট্রেড গ্যাপকে কীভাবে মিট আপ করতে পারি সেটাও আমাদের মানুষের মধ্যে সচেতনতার প্রয়োজন। আমরা যদি দেখি যে রিজার্ভ কীভাবে হয়, রিজার্ভটা হয় হচ্ছে যে আমরা এক্সপোর্ট থেকে যেটা পাই এটা সরাসরি বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা হয়। আমাদের বিদেশি যারা ওয়েজ আর্নার্স, যারা বিদেশে যারা কাজ করে, অ্যাবাউট 1.5 বিলিয়ন পিপল, 1.5 কোটি মানুষ বিদেশে কাজ করে, তারা তাদের হার্ড অ্যান্ড মানি পাঠায়, যেটা কোভিডের পরে 25 বিলিয়ন পর্যন্ত হয়েছিল, এবার অ্যাবাউট 24 বিলিয়ন, 23 পয়েন্ট সামথিং বিলিয়ন এটা যোগ হচ্ছে। তার সাথে কি আমরা বিভিন্ন সেক্টর থেকে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, IFC, জাইকা, এখান থেকে লোন এবং গ্রান্ট পায়, এগুলোও কোষাগারে জমা হয়। এখান থেকে ইম্পোর্ট পেমেন্ট এবং এই যে লোন এর কিস্তি পরিশোধ করার পরে যেটা থাকে সেটাকে আমরা রিজার্ভ বলি। তাহলে ক্যালকুলেশনটা ভেরি সিম্পল, যে আমরা $92 বিলিয়ন ইম্পোর্ট করলাম আর এক্সপোর্ট করলাম মাত্র $60 বিলিয়ন। এখানে $32 বিলিয়ন ডেফিসিট, রেমিটেন্স থেকে পেলাম $23 বিলিয়ন, তাহলে অ্যারাউন্ড $9 বিলিয়ন ডেফিসিট। আবার কিস্তির টাকা আমাদের দিতে হবে, এখানে $5 to $6 বিলিয়ন থাকে, তাহলে 9 and 5 $14 বিলিয়ন ডেফিসিট। আমরা বলছি রিজার্ভ 20 বিলিয়ন। সো এই যে অর্থনৈতিক ট্রান্সপারেন্সির যে বিষয়টা, এইটা আরও ক্লিয়ার এবং একটা ক্লিয়ার মেথড, এবং বিজনেসম্যানদের মধ্যে, আমরা বিজনেস বলতে বুঝি গ্রথ 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 অ্যান্ড গ্রথ। আমাদের দেশে যেগুলো বড় কোম্পানি এবং যার জন্যে আজকে যে টার্মোয়েলের ভিতর দিয়ে যাচ্ছি, যার জন্যে আমরা 5ই আগস্ট অতিক্রম করলাম, কান্ট্রির এই সিচুয়েশন হলো, এখানে প্রত্যেকটা সেক্টরই দেখেন প্রত্যেকেরই টার্গেট হচ্ছে
গ্রথ 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 গ্রথ। এবং ওনারা একাধারে বিজনেসম্যান, আবার ওনারা ব্যাংকেরও মালিক। তো ওনারা ওখানেও গ্রথ টার্গেট দিয়ে রেখেছেন, ওনারা ব্যাংকেরও গ্রথ টার্গেট দিয়ে রেখেছেন। কিন্তু গ্রথ ইজ নট দ্য সাকসেস। গ্রথের সাথে ইথিক্স থাকতে হবে। গ্রথের সাথে ইথিক্স মিললে এটাকে আমরা বলি প্রগ্রেস। প্রগ্রেসের সাথে যদি আপনি স্পিরিচুয়ালিটি, হিউম্যানিটি এটা যোগ করেন তাহলে হলো সাকসেস। তাহলে যদি আমরা এই কম্পোনেন্টগুলোকে এক করে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি এনশিওর করতে পারি, তাহলে যেটা হবে আসলে ফিনান্সিয়াল ইকো সিস্টেমটা আমাদেরকে বিল্ড আপ করতে হবে। দেখেন, আমার এখন 18 কোটি বা 19 কোটি মানুষ যাই ধরি না কেন, ব্যাংকে যাচ্ছে 10 to 11 crore পিপল। এখনো আমরা বলছি যে 500 থেকে 1000 টাকার নোট যদি বাতিল করে দেওয়া হয় তাহলে আসলে কি হবে, এটা একটা ফ্যাক্টর। তাহলে ইকোসিস্টেম মিনস ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেম আমাদের যদি আমরা আসি, তাহলে আমরা এখন মানুষের কাছ থেকে টাকা নিচ্ছি। আপনি যে ইনভেস্ট করার কথা বললেন, তারে কেন সহযোগিতা করতে পারবো না? এই জায়গাটা আপনি ছোট্ট করে বলি, যদি আমরা এই ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেমকে ডেভেলপ করতে পারি, লাইক একজন মানুষ যখন জন্মগ্রহণ করবে, তার যখন বার্থ সার্টিফিকেট হয়, এই বার্থ আইডেন্টিটি তার আইডেন্টিটি, এটাই তার ন্যাশনাল আইডেন্টিটি হবে যখন 18 বছর হবে, এইটাই তার ব্যাংক অ্যাকাউন্ট হবে, এইটাই তার মোবাইল নাম্বার হবে, এইটাই তার বাস্তব জীবনের চিত্র হবে। তাহলে এখানে যা লেনদেন করবে তখন এটার মধ্যেই থাকবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে এখন বিকাশ আসছে, নগদ আসছে, প্রত্যেকটা ব্যাংকের একটা মোবাইল ওয়ালেট আসছে। এই ইকোসিস্টেমের মধ্যে যদি আমরা ফিনান্সিয়াল চিত্রকে নিয়ে আসতে পারি, তাহলে এখন এই যে 10-12% টাকা দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিতে হয়, এই টাকা সংগ্রহের জন্য যেমন প্রণোদনার প্রয়োজন হবে না, তেমনি আপনি যেটা চাচ্ছেন ইনভেস্টমেন্ট, এই তেমনি বিনিয়োগের জন্যে বা বিজনেসের জন্যে পুঁজি কোনো বাধা হবে না। আচ্ছা, বিজনেসের জন্য পুঁজি কোনো বাধা হবে না। এখন ধরেন আমি একজন বিজনেসম্যান, আমি জাস্ট একটা স্টার্ট আপ করতে চাচ্ছি, বা আমি অলরেডি আছে আমার, এইটাকে আমি আরো এক্সপান্ড করতে চাচ্ছি। এখন আমি আপনার ব্যাংকে গেলাম, আমার কি কি কাগজপত্র লাগবে? এটা ভেরি সিম্পল অ্যাকচুয়ালি। কাগজপত্র ইটস ডিপেন্ডস, বিভিন্ন সেক্টরের জন্য, বিভিন্ন ধরনের বিজনেসের জন্য বিভিন্ন ধরনের রেগুলেশনস আছে। রেগুলেশনস অনুযায়ী কাগজপত্রের ধরনও ভিন্ন। একটা পার্সোনাল অ্যাকাউন্ট হলে একরকম, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হলো একরকম, একটা পাবলিক লিমিটেড কোম্পানি হলো একরকম। এই আপনার লেদার সেক্টরের এই বিজনেসের জন্য আবার ভিন্ন, কারণ এখানে এনভায়রনমেন্টাল একটা ব্যাপার আছে। এনভায়রনমেন্ট, এই যে ইকোসিস্টেম, আবার বললেন গ্রিন ফাইন্যান্সিং আপনি বললেন, তাহলে গ্রিন ফাইন্যান্সিং এর জন্য ইয়েস, এই যে এখানে আমাদের যারা ডোনার কোম্পানি, এখানে বিভিন্ন ফরেন কোম্পানি আসছে, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক সহযোগিতা করছে, আমাদেরকে সেন্ট্রাল ব্যাংকের জন্য এখানে জিটিএফ, গ্রিন ট্রান্সফর্ম ফাইন্যান্সিং বলে একটা কথা আছে, একটা এলটিএফ, লং টার্ম ফিনান্সিয়াল ফ্যাসিলিটিস বলে একটা কথা আছে। বাংলাদেশ ব্যাংকে এফইআইডি নামে একটা ডিপার্টমেন্ট আছে, ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট। বিডা আছে সরকারের, এই যে বাণিজ্য মন্ত্রণালয়ের একটু আগে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান সাহেব কথা বললেন, এরকম নানা সংস্থা কাজ করছে। তাহলে এই যে ইকোসিস্টেম, এবং যে এই যে আমরা এই সেক্টরগুলোকে ডেভেলপ করতে চাচ্ছি, গ্রিন ফাইন্যান্স করতে চাচ্ছি, তাহলে আমাদের এইগুলোকে করার জন্য মানুষের সচেতনতাও দরকার। আমরা যত্রতত্র ইন্ডাস্ট্রি করছি, সেখান থেকে সোয়ারেজ দিয়ে দিচ্ছি বুড়িগঙ্গা নদীতে বা একটা নদীতে, তাহলে এখানে ইটিপির জন্য আমরা গ্রিন ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস ব্যবহার করতে পারি। এটা আমরা লেবার ইন্টেন্সিভ হতে পারে, যে মানুষ যেভাবে শিশু শ্রম থেকে শুরু করে যে এনভায়রনমেন্ট, কাজের পরিবেশে, সেখানে ডেভেলপমেন্টের জন্য আমরা করতে পারি। আমরা এই যে এক্সপোর্ট করছে তার এক্সপোর্ট প্রিপারেশন এবং তার যে এক্সপেরিয়েন্স এবং তার যে হু ইজ এক্সপোর্টার, নো হাউ, মানুষের নলেজ বেস ডেভেলপ করা, এগুলোকে করে আমরা যদি সেখানে ফাইন্যান্সিং করি, তাহলে এই যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আমরা এখনো ইটের ভাটা চালাচ্ছি, ইট দিয়ে গাছ কেটে, তাহলে হচ্ছে এখনো আমরা পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছি কয়লা দিয়ে। তো এই সমস্ত জায়গাকে আমাদেরকে সোলার বেসড, আমাদেরকে আধুনিক মেশিন বেসড, ডিজিটাল বেসড করে আমাদেরকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং এরকম নোয়িং পারসন, জানাশোনা লোক এই বিজনেসে এসে, ইথিক্যাল লোক, মোরাল লোক, স্পিরিচুয়ালিটি যাদের মধ্যে আছে, কমিটমেন্ট। অ্যাকচুয়ালি আমরা সাকসেসের আরেকটা ডেফিনিশনে যদি আমরা যাই, শুধু হার্ডওয়ার্কিং হলেই হবে না, কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্টের সাথে ফেইলিওর থাকবে, কিন্তু আমার গোল ঠিক থাকতে হবে, আমার থেমে গেলে চলবে না, আমার অ্যাচিভমেন্টের মধ্যে আগায় যেতে হবে, তাহলে সাকসেস হবে। এরকম যদি আমরা করি,
তাহলে এই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইকোসিস্টেম যদি আমরা তৈরি করতে পারি, আমরা গ্রিন ফাইন্যান্সিং সিস্টেম তখন আমাদের কাজ করবে। আমরা কয়লা ভিত্তিক প্রকল্পে আর যাব না, আমরা গাছ কেটে আর ইট পোড়াবো না। আমরা এই জায়গায় ফাইন্যান্স করতে হলে আমাদের দেশের এই জায়গা বলেন, আমাদের দেশের ইউরোপিয়ান ব্যাংকগুলো বলেন, বা আমাদের ওয়ার্ল্ড ব্যাংক বলেন, মাইব্যাংক বলেন, এই ধরনের পলিউশন ক্রিয়েট করে এরকম প্রজেক্টে আসলে ফাইন্যান্স করতে চায় না। যদি চায় না, আপনি কমিটেড এবং নলেজ নিয়ে, বিজনেস মডেল নিয়ে আমাদের কাছে আসেন, আমরা ডেফিনেটলি আপনার কমিটমেন্টের ভ্যালু যে কোনো অ্যাসেটের চেয়ে বেশি। আমরা সেখানে যাব এবং পরিবেশকে সুরক্ষা করে একটি মাত্র বাসযোগ্য পৃথিবী একে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমাদের একটা রিসেন্টলি একটা কথা মানে হচ্ছে যে থার্ড কান্ট্রি লাইক এলসি, এবং অনেকেই এটা নিয়ে খুব আশাবাদী। জি, সো এটা আসলে অনেকেই বোঝে না, যেমন আমিও বুঝি না আসলে। সো আপনি যদি একটু সহজ ভাষায় এটা একটু বলে দেন যে এই যে থার্ড কান্ট্রি এলসির কথা বলছি, এইটা কি আমাদের মানে এখনকার যে কারেন্ট প্র্যাকটিস তার সাথে এটা কিভাবে ডিফারেন্সিয়েট করবে, বা এটা কিভাবে সেক্টরকে আরো সাপোর্ট করবে? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি জাস্ট রিভার্স। এক্সপোর্টারের ক্ষেত্রে আমি এই জন্যই বলছিলাম যে আমাদের আগে ডিফাইন করা দরকার। ইপিবি স্যারকেও আমি বলছিলাম যে ডিফাইন করা দরকার, হু ইজ এক্সপোর্টার, হু ইজ ইম্পোর্টার, হাউ দে নো। এইটা আমরা ডিফাইন করতে পারলে বিষয়গুলো তারাই পরিষ্কার করে নিয়ে আসবে। কেমনে? আমরা যে এক্সপোর্ট করছি, এখান থেকে গার্মেন্টস এক্সপোর্ট করছি, লেদার এক্সপোর্ট করছি, জুট এক্সপোর্ট করছি, এগুলো যে করছি, তাহলে আমরা এই যে এক্সপোর্ট যে করছি, আমরা কিন্তু এক্সপোর্ট করে দিচ্ছি একটা কন্ট্রাক্টের ভিত্তিতে। কন্ট্রাক্টটা আমার কাছে কোত্থেকে আসছে? দুবাই থেকে আসছে, বা সিঙ্গাপুর থেকে আসছে, বা হংকং থেকে আসছে। আমরা গুডসটা শিপ করছি লন্ডনে, আমরা গুডসটা শিপ করছি ইউরোপের কোনো কান্ট্রিতে, আমরা গুডসটা শিপ করছি অস্ট্রেলিয়াতে, কানাডাতে, বা ইউএস এর কোনো কান্ট্রিতে। আমরা আবার পেমেন্ট পাচ্ছি দুবাই থেকে। তাহলে এখানে এটা কিন্তু এক্সিস্ট ফর এক্সপোর্টার। তাহলে ইম্পোর্টের ক্ষেত্রে ওয়াই নট? রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের একটা চমৎকার সার্কুলার করেছে যে এটা একটা লিবারাইজেশন বা একটা সহজীকরণ করার জন্য সীমিত পরিসরে। এটা আগেও ছিল, যে সেটা হচ্ছে যে ইম্পোর্ট এলসি ছাড়া ইম্পোর্ট। তার মানে আমরা এক্সপোর্ট কিন্তু এলসি ছাড়া অনেক আগে থেকেই অভ্যস্ত। আমরা কন্ট্যাক্ট করে বাল্ক ইম্পোর্ট করে সেটাকে ব্যাক টু ব্যাক করে এক্সপোর্ট করে, আমরা এক দেশে এক্সপোর্ট করে আর এক দেশে পেমেন্ট পেয়ে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, এতে আমাদের কোনো আপত্তি নাই। তাহলে ওয়াই নট ইম্পোর্ট? তাহলে ইম্পোর্টের ক্ষেত্রেও সেটা হতে পারে যে ইম্পোর্টও আমরা কন্ট্রাক্টেড বেসিসে দিব, যেটা এর আগে হতো সেটা সাইড ছাড়া হতো না। এখন এই সার্কুলারে বললো যে না, তুমি ডিপি অথবা ডিএ এই বেসিসে, ডিপি হচ্ছে ডেফার্ড, আর ওটা ডকুমেন্টস অ্যাকসেপ্টেন্স, মানে ইউপাস ফ্যাসিলিটিস আমরা চাইলে দিতে পারবো। লাইক এক্সপোর্টের যেমন কন্ট্রাক্টে করছি, এখন ইম্পোর্টারও কন্ট্রাক্টে করতে পারবে। যদি উনি তার এক্সপোর্টারের কাছ থেকে বাকিতে পান, মানে 180 ডেজ 360 ডেজ যদি বাকিতে পান, সেটাকে আমরা ডিপি বলি। আর উনি যদি মনে করেন যে না, ফরেন কোনো ক্যাটাগরির ব্যাংক পেমেন্ট দিয়ে দিবে আর একটা গ্যারান্টির ভিত্তিতে, তাহলে আমরা এটাকে ইউপাচ বলি। তাহলে আমরা অ্যাকসেপ্টেন্স দিব, উনি পেমেন্ট পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে কি ইম্পোর্টার কি বেশি ফ্যাসিলিটেট হবে? ইম্পোর্টার বেশি ফ্যাসিলিটিস হবে এই জন্য যে উনি এখন সাইটে হলে উনি গুডসটা আসার আগেই ওনাকে পেমেন্ট দিয়ে দিতে হচ্ছে। আর এখন যখনই আমি ইউপাস সিস্টেমে তাকে দিতে পারবো, তখন উনি গুডসটা সেল করে ওনার ওই পার্টকে পেমেন্টটা দিতে পারবে। ডেফিনেটলি সে একটা বড় সুবিধা পেল। এটা তো অবশ্যই দেশের ইম্পোর্টের ক্ষেত্রে এটা হবে। এবং এই যে আমরা এটাকে ইম্পোর্টকে যদি ত্বরান্বিত করতে পারি, আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, আমাদের এক্সপোর্টও বৃদ্ধি পাবে। কারণ অনেক লিঙ্কেজই, এক্সপোর্টের অনেক লিঙ্কেজই এখন আমাদের গ্যাপ আছে, যেটা আমাদের ইম্পোর্ট করতে হয়। এবং আমাদের অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে আমাদের রিজার্ভ বাড়াতে হলে বা আমাদের ফরেন কারেন্সি বাড়াতে হলে এই জায়গাগুলোতে ফোকাস দিতে হবে। এই যে আমি একটু আগে বললাম যে আমরা $23 বিলিয়ন রেমিটেন্স পাচ্ছি, বাট আমরা জানি না যে আমাদের এডুকেশন পারপাস, আমাদের ট্রিটমেন্ট পারপাস, আমাদের এই যে ফরেনাররা এখানে আসছেন, অনেক এমবেসি আছে, অনেক ইকোনমিক জোন আছে, এই যে ভদ্রলোকের সাথে কথা বললাম, এই যে অর্গানাইজার, ইনারাও ফরেনার। ওয়েস্টার্ন ইউনিয়ন নামে একটা কোম্পানি আছে, ভিসা নামে একটা কোম্পানি আছে, মাস্টার কার্ড নামে একটা কোম্পানি আছে, মানিগ্রাম নামে একটা কোম্পানি আছে, নানা মাল্টিনেশনাল কোম্পানি আছে, সুইফট নামে একটা কোম্পানি আছে। এদের স্যালারি আমরা কি পরিমাণ দেই, কত টাকা যায়, এটার হিসাব নিকাশ আমরা করি না। যেমন
আমাদের মধ্যে এরকম ক্যাপাবল লোক আছে যাদেরকে আমরা ওইখানে বসিয়ে এই ফরেন কারেন্সি সেভ করতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে পারি। আমি ইন্টারভিউ শেষের পর্যায়ে লাস্ট কোয়েশ্চেন যেটা, আপনি অ্যাজ এ আপনার ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের পক্ষ থেকে আমাদের যারা এন্টারপ্রেনার তাদেরকে কি মেসেজ দিতে চান? আমরা ডেফিনেটলি সিকিউরিটি ইসলামী ব্যাংক, আমরা ভেরি মাচ গুড উইথ দ্য বিজনেস। আমরা এক্সপোর্টারদেরকে ইনকারেজ করার জন্য এবং এক্সপোর্টকে ফ্যাসিলিটেট করার জন্য যে কোনো ধরনের ফ্যাসিলিটিস উইথ দেয়ার কমিটমেন্ট আমরা যে কোনো ধরনের এক্সপোর্টারকে, স্পেশালি ইন লেদার সেক্টর, উই ওয়েলকাম দেম টু এনি টাইপ অফ সাপোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। Thank you.